নমস্কার, আইনজীবী দেবরাজ মল্লিক কথা বলছি। বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আদালতের সম্মুখে হলফনামা জমা দিয়ে মিথ্যা কথা বলা। কেন বলছি? আমারই একটি মামলায় একজন ভদ্রমহিলা তার ননদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার বিষয়বস্তু, তার স্বামী মারা যাবার 2 বছর পর তার ননদ ওই সম্পত্তিকে দেখিয়ে কাউকে একজন তার স্বামী সাজিয়ে ওই সম্পত্তি গিফট ডিড করেছেন। সে ভদ্রমহিলা তখনও জানতেন না। এবার গিফট ডিডের দলিল পাওয়ার পর, গিফট ডিডটা পাওয়ার পর তিনি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, মানে শ্বশুরের ভিটে থেকে তাড়িয়ে দিলেন। আর এই মহিলা, যিনি এই কর্মটি করছেন, গোপন কর্মটি করছেন, তিনি পুরো ঘটনাটা সাজালেন এইরকমভাবে যে তার ভাইয়ের স্ত্রী, তিনি তার ভাইকে দেখতেন না। ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর সেই জায়গায় দাঁড়িয়ে তখন তার ভাই একটা উইল করেন। বুঝে দেখুন, একই সম্পত্তি একবার উইল হচ্ছে, একবার গিফট ডিড হচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওই সম্পত্তির ওপরে করা উইলটাকেও তিনি প্রবেট নিলেন। তার আগে তার ভাইয়ের স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ভাইয়ের স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ওই অ্যাড্রেসেতে সমন সার্ভিস করিয়ে সমনটাকে রিসিভ করালেন না। দেখানো হলো তিনি সমন গ্রহণ করেননি। এবার তিনি সমন সার্ভিস করার পর, পেপার নোটিফিকেশান করার পর, তিনি পুরো বিষয়টাকে নিয়ে ওই সম্পত্তিটা নিজের নামে করে নিলেন। এবং উইলে এক জায়গায় লেখা থাকলো সম্পত্তিটা তার ভাই নাকি লিখছেন তার মৃত্যুর পর যে কোনো রামকৃষ্ণ মিশনে যাবে। উইলের কনস্ট্রাকশানটা খুব মজাদার কনস্ট্রাকশান। বারে বারে যে বলি না, নারী নারীর শত্রু, এক বোন আর এক বোনের সুখের সংসারের সব থেকে বড় শত্রু। এক্ষেত্রে ঠিক তাই। ননদ আর ভাইয়ের বোন, তাদের সম্পর্কটা তো হওয়া উচিত দুই বোনের মতন, কিন্তু বাস্তবে এই মামলার ক্ষেত্রে তা ছিল না। শেষ পর্যন্ত ঠাকুর রামকৃষ্ণদেবের নাম করে ওই সম্পত্তি উইল করে তিনি নিজের কাছে রাখলেন। এইবার যখন আমরা মামলা শুরু করলাম দলিল জালিয়াতি, ভদ্রমহিলার 78 দিন, ভদ্রতা হেতু বলছি, 78 দিন কাস্টাডি হলো। 78 দিন কাস্টাডি হলো। এটা কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট তথা চলতি কথায় ব্যাংশাল কোর্টের ঘটনা। আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না, বিশেষত যে সমস্ত দিদিরা নিজেদের বোনের সুখের সংসারের, হিন্দিতে যেটাকে বলা হয় ধাজিয়া উড়িয়ে দিয়ে নিজেরা দেখাতে চাইছেন কত ক্ষমতাবান, কলকাঠিটা নাড়বেন, তারপর চুপচাপ বসে থাকবেন, ঠিক কিন্তু ধরা পড়বেন। সে মহিলা ধরাও পড়ল। ধরা পড়ার পর তার এখন ট্রায়াল চলছে। তার মাঝখানেতে যখন সিভিল কোর্ট থেকে ইনজাংশন হলো, স্ট্যাটাস কোর অর্ডার হলো, সেই স্ট্যাটাস কোর অর্ডারের মাঝখানেতে ওই যে উইলটা ছিল, সেই উইলটাকে সামনে রেখে আরেকজনকে তিনি গিফট করে দিলেন। উইলের কোথাও বলা ছিল না টেস্টেটার বা উইল কর্তার মাধ্যমে যে এই সম্পত্তি
অ্যাবসলিউট ওনার হওয়ার পর তার দিদি অন্য কাউকেও দিতে পারবে না। টোটাল ওই কথাটাই মূল নতুন যে দলিল হলো, সেই মূল নতুন দলিলে চেপে গেলেন। বুঝে দেখুন, আপনারা যারা নারী স্বাধীনতা নিয়ে কথাবার্তা বলেন, তারা এবার একটু ভাবুন যে এক্স্যাক্টলি আজকের দিনেতে এই ধরনের নারী স্বাধীনতার বলে গান গাইতে গিয়ে কিছু নারী সত্যি সত্যি কিরমভাবে নারীরই ক্ষতি করছে। তো সেই মক্কেল দিদির তার স্বামী মারা যাওয়ার পর 5 বছরের সংসার মাত্র, তাদের কোনো পুত্র সন্তান কিচ্ছু নেই, পুত্র কন্যা কিচ্ছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থায় তিনি ওই স্ট্যাটাস কো থাকা অবস্থাতে সেই ননদিনী রায়বাগিনী আবার যখন উইলের প্রবেট নিয়ে ওই উইলটাকে সামনে রেখে কর্পোরেশনে মিউটেশন করে সেই উইলকে আবার অ্যাবসলিউট ওনার দেখিয়ে, সেই উইলকে সামনে রেখে অ্যাবসলিউট ওনার দেখিয়ে যখন সম্পত্তি হস্তান্তর করলেন গিফট ডিডের মাধ্যমে, সেই ক্ষেত্রতে এটা আরও বড় কেলেঙ্কারি যে বা যারা এটা করছেন তাদের মধ্যে কেউ কেউ এমন মানুষ আছেন যারা আইনটা একটু বেশি করে জানেন। আমি এর বাইরে আর কিছু বলবো না। ওই দিদির আর এক যা আইনটা একটু বেশি করে জানেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এবং তার এক সিনিয়র মানুষ, এই দেখুন বলে ফেললাম, তাদের মধ্যে একজন সেই ভদ্রলোক, ভদ্রতা হেতু বলছি, তিনি রেকর্ডেড হওয়া সত্ত্বেও, ওকালতনামা দিয়ে রেকর্ডেড হওয়া সত্ত্বেও আগের মামলায়, যে মামলাতে ইনজাংশন চলছে, নতুন দলিলে তিনি মুসাবিদ কারক বা ড্রাফটেড বাই লিখলেন, শনাক্তকারী বা আইডেন্টিফায়ার লিখলেন নিজেকে, এবং তার সাথে তার এনরোলমেন্ট নাম্বারটাও দিলেন। অথচ মামলা যতদিন চলছে, পুরনো মামলা, সেই মামলাতে কিন্তু দুজনের কাউকে আমরা দেখলাম না। অন্য একজন আসছিলেন ভদ্রলোক, তাঁকেও তারা সঠিকভাবে, সঠিক সময়, সঠিক তথ্য জানাচ্ছিলেন না। এবার গত কয়েকদিন পূর্বে আমরা জানতে পারি, যখন চিঠিপত্র দিচ্ছি মামলা হেতু, চিঠিগুলো ফিরে আসছে সেই ননদিনী রায়বাগিনীর পুরনো ঠিকানায়, তার স্বামী জানালেন আমাদের জালিয়াতের সাথে কোনো সম্পর্ক নেই, আপনারা জানেন না, আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। সেই মামলায় না হয় আমরা ছিলাম না, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তাদের ব্যাপার, কিন্তু ওই অ্যাড্রেসে বা ঠিকানায় তিনি থাকেন না, তিনি কিন্তু এটা কোর্টে এসেও বললেন না। তার মানে কি ভিন্ডিকটিভ নেচার। বুঝে দেখুন, আমরা যারা আজকের দিনে নারী মায়ের জাত, নারী অমুক, নারী তমুক, নারী ও ইত্যাদি 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 করে মাথায় তুলছি, হ্যাঁ, যাদেরকে মাথায় তোলার তাদেরকে মাথায় তুলবো, যাদেরকে মাথায় তোলার নয় তুলবো না, এই জন্যই বলছি। এবং যে সমস্ত দিদিরা ঠিক সেই রকমভাবে, যে সমস্ত দিদিরা তাদের নিজেদের কূটনীগিরির জন্যে, চিটিংবাজির জন্যে তাদের ছোট বোনকে ব্যবহার করে সংসার ভাঙানোর খেলায় মাঠে, উদ্দেশ্যটা তাদেরকেও করছি। কারণ ননদ বৌদির সম্পর্ক, ননদ ভাজের সম্পর্ক
দুই বোনের মতোই। এইবারে বলি, এই পরিস্থিতিতে যেটা ঘটনা ঘটলো তাতে দেখা গেল কি, এত কিছু হওয়ার পরেও সেই পুরনো অ্যাড্রেসেতেই পিটিশনের সাথে যে আমরা যে এফিডেভিট দিই, সেই পিটিশনের সাথে এফিডেভিটটা দেওয়া হচ্ছে। আর এফিডেভিট কোনো দিনও পরিবর্তন বা সংশোধন করা যায় না। এফিডেভিট